আপকি আদালতে কমেডির বাদশা কপিল শর্মার ওপর অভিযোগ আনা হয়েছে যে ইনি ফিল্ম নিয়ে পুরোপুরি অবসেস। কপিল টিভি আপনাকে এত বড় স্টার বানিয়েছে, গোটা পৃথিবী আপনাকে সুনাম দিয়েছে, এত মানুষ আপনাকে ভালোবাসে, কিন্তু আপনি টিভি ছেড়ে বারবার সিনেমার দিকে ঝোঁকেন কেন? এই যে সিনেমার ভূত, হ্যাঁ স্যার, সেটা কি মুম্বাইতে আপনার মাথায় চেপেছে নাকি অমৃতসর থেকে আপনার মাথায় চেপেছিল? হ্যালো ম্যাডাম। স্যার আসলে আমি অমৃতসরে অ্যাকচুয়ালি কখনোই এসব ভাবিনি। আমার তো মনে হতো যে আমি বড় হয়ে একদিন সিঙ্গার হব। তা আমি যখন দাদার এক্সপ্রেস ট্রেনে প্রথমবার মুম্বাইতে এলাম তখন ওই 72 সিটারের যে বগিটা তার মধ্যে 69 জনই কিন্তু সিঙ্গার ছিল। তা আমি ওখানে কাউকে বলিনি, যে ওরা বলছিল যে কি কারণে যাচ্ছি, আমি বললাম যে আমি ওখানে কিছু কাজ আছে তাই যাচ্ছি। আমি ভাবলাম যে আমাদের ভারতবর্ষে এত সিঙ্গার রয়েছে, ট্যালেন্টের তো অভাব নেই। মানে হচ্ছে স্যার যে যখন টিভি দিয়ে শুরু হলো তখন মানুষের ভালোবাসা পেলাম, তখন সিনেমা নিজের থেকেই চলে এলো। তারপর প্রথম সিনেমাতে যখন 4 জন হিরোইন পেলাম না স্যার, দারুণ আনন্দ হয়েছিল। তো তারপর আমি ভাবলাম যে সমস্ত হিরো হিরোইনরা কিছুক্ষণের জন্য আমার শোতে আসে, আমি তাদের সঙ্গে একটু ঠাট্টা তামাশা করি, একটু ইয়ার্কি টিয়ার্কি আর কি। আমার যদি নিজস্ব 4 জন হিরোইন থাকে পরের সিনেমাগুলোতে, কিন্তু তারপরে সিনেমাতে আমি একজনকেই পেলাম। তা এখন যে ছবিটা করছি তাতে এমনিতেই টেনশন রয়েছে, বাচ্চাদের মানুষ করার, চাকরি করার, মানে ঠিকঠাক রোম্যান্স হলো না স্যার এটাতে। কিন্তু আপনি এটা বলতে ভুলে গেছেন যে আপনি অমৃতসরে একটা সিনেমা শুটিং এ গিয়েছিলেন। হ্যাঁ, সানি দেওয়ালকে দেখার ছুতোয়। হ্যাঁ স্যার। আর সেখান থেকে ধাক্কা মেরে আপনাকে বের করে দেওয়া হয়। না, ধাক্কা খাইনি, মারাত্মক ধাক্কা খেয়েছিলাম। আসলে হয়েছিল কি, আরে আমার না এটার অভ্যেস নেই, আমি 2 মিনিট এটা রেখে দিচ্ছি। আমার বউ বলেছিল যে রজত শর্মার শোতে যাচ্ছ, একটুখানি হ্যান্ডসাম হয়ে যাও। এন্ট্রি আমার হয়ে গেছে, এবার আমি আপনাকে বলছি স্যার কি ঘটেছিল। সেদিন ওখানে আমার বাবার ডিউটি পড়েছিল, উনি পুলিশে ছিলেন। তা উনি বলেছিলেন যে গদর সিনেমার শুটিং হবে, সানি দেওয়াল আসবে, তুই যদি পার্টিসিপেট করতে চাস চলে আয়। তো সিনটা ছিল অমরেশ পুরী স্যার আর অমিশা পটেল ম্যাডাম, ওনারা পাকিস্তানের দিকে যাবেন, কিন্তু অমিশা পটেল ওখানেই থেকে যাবেন আর অমরেশ পুরী স্যার এগিয়ে যাবেন। তো তখন বোধহয় 97 বা 96 ছিল হয়তো, মনে নেই অতটা। আর তখন তো আমার এসবে ভীষণ শখ। তো ওখানে সবাইকেই বড় বড় বাসন ধরিয়ে দেওয়া হচ্ছিল, মানে যেন মনে হয় দেশ ভাগাভাগি হচ্ছে, লোকজন দৌড়দৌড়ি করছে। তো আমি কোনো রকমভাবে বাবাকে বলে টোলে, মানে একদম সামনে, মানে সিঁড়িতে আমার সামনেই ছিল অমরেশ পুরী আর অমিশা পটেল। আর তখন আমার কিছু একটা হচ্ছিল, কারণ আমি অমরেশ পুরী স্যারের বিরাট বড় ফ্যান, আর আমি তখন থাকতে পারিনি। আর আমি ওনাকে তখন এরকম একটা টোকা মেরেছিলাম, আর উনি ওনার ওই গম্ভীর গলায়, আরে কে রে ভাই। আর আমি না, আচ্ছা তারপর কি, আচ্ছা আমি কিন্তু গল্পটা জানতাম না সিনেমার, ওটা তো সিনেমা দেখার পরেই জানতে পারবো। অমিশা পটেল বারবার ট্রেন ছেড়ে দিচ্ছেন আর অমরেশ পুরী বারবার ট্রেনে উঠছেন। আমি ভাবলাম যে হিরোইন তো ট্রেনে একবারও উঠতে পারছে না। পরে জানতে পারলাম যে ওই সিনটাই ওটা ছিল। তারপর হ্যাঁ স্যার, আমি গদর সিনেমাটা দেখলাম, কিন্তু আমাকে কোথাও খুঁজে পেলাম না। তারপর সানি ভাই যখন এলেন তখন আমি ওনাকে গল্পটা বললাম, শুনে তো উনি ভীষণ হাসলেন যে আচ্ছা এরকম হয়েছিল। কিন্তু সানি দেওয়াল অমৃতসরে আসেনি, 2-1টা সিন ওনার ডুপ্লিকেট করেছিল, শুধু ওই মশাল হাতে নিয়ে ওনাকে খোঁজা ওই যে শটটা ছিল ওটা পেছন থেকে নেওয়া হয়েছিল। সানি ভাই আসেনি, তাই আমরা দেখতেও পারিনি, শুধু শুধু ধাক্কা খেলাম, সিনটা চলে গেল, অপমানিতও হলাম। ঠিক আছে, সব সময়ের ব্যাপার। এখন একবার বলে দেখুন না। আমি লাকি। এটা তো সত্যি যে কপিল টিভি আপনাকে এত বড় স্টার বানিয়েছে, এত পপুলারিটি দিয়েছে, কিন্তু সিনেমা নিয়ে অবসেশন তো রয়েছেই। এর আগে ফিরঙ্গি সিনেমায় আমি শুনলাম যে পকেট থেকে আপনি 35 কোটি টাকা উড়িয়ে দিয়েছেন। আমার বড় জেঠু না এখন আর এই পৃথিবীতে নেই, কিন্তু উনি সবসময় একটা কথা বলতেন। উনি বলতেন যে গরিব মানুষের কাছে যদি অনেক টাকা চলে আসে না, তাহলে তার হজম হয় না। আসলে স্যার কি হয়েছিল, ব্যাংক ব্যালেন্স একটু বেশি হয়ে গেছিল, তাই চুলকুনি হচ্ছিল। তখন আমার মনে হয়েছিল যে টাকাটা কাজে লাগাই। সিনেমাটা আমি খুব মন থেকে বানিয়েছিলাম, আর প্রসেসটা মানুষ বলে যে ঘরের খেয়ে বোনের মোষ তাড়িয়েছেন। হ্যাঁ তা তো বটেই, সেটা আবার বড় পর্দাতে গিয়ে দেখলাম। কিন্তু ঠিক আছে স্যার, আমার মনে হয় যে মানুষ ভুল করতে করতেই শেখে। আর হ্যাঁ, সিনেমা আমি অবশ্যই করব, কিন্তু আর এমন নয় যে, মানে দেখুন আমি আপনাদের সত্যি কথাই বলতে চাই, আর আমি এমনিতেই বছরে 10 থেকে 12টা সিনেমার অফার পাই, ঠিক আছে? সেটা আলাদা ব্যাপার যে আমি করতে পারি না, আমি খুব ব্যস্ত লোক।
আর আমি না দেখেছি পৃথিবী খুব ভুলভাল জিনিসে বিশ্বাস করে। এই সিনেমার একটা সিরিয়াস ট্রেলার এলো, তারপরেই 9খানা সিরিয়াস ফিল্ম আমি পেয়ে গেলাম, অথচ এত সিরিয়াসলি এর আগে কেউ কখনো নেয়নি আমাকে। তাই কিন্তু হ্যাঁ, আমি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সিনেমা কিন্তু এই করব। সিনেমার নামটা এরকম কেন, যেন কোনো পাস্তা টাইপের কিছু বা কোনো প্ল্যান্টের মতো কিছু? হ্যাঁ, আসলে এই সিনেমাটার নাম হলো জুইগ্যাটো। ঠিক আপনি যেমন বলছেন এভাবেই অক্ষয় কুমারও বলেছিলেন যে তুমি এটা ফিল্ম বানিয়েছো না নুডল। আমি বললাম হ্যাঁ, নামটা বলতে একটু কষ্ট হবে ঠিকই, কিন্তু সিনেমাটা যদি দেখেন তাহলে আপনি বুঝবেন যে গল্পটা খুবই সাদামাটা গল্প। মানে আমাদের দেশের, মানে আমি তো বলবো যে শুধু ভারতই নয়, মানে প্যান্ডেমিকের সময় যখন অনেক মানুষের কাজকর্ম চলে গিয়েছিল, সেই অনেক মানুষের মধ্যে একটা চরিত্র ছিল মানুষের, যেটা আমি এই সিনেমায় প্লে করেছি। নন্দিতা দাস এই কারণে এই সিনেমায় আপনাকে নিয়েছিলেন কারণ উনি কোনোদিনই আপনার কোনো কমেডি শো দেখেননি। উনি কোথাও একটা আমাকে আর করণ জোহর স্যারকে ফিল্মফেয়ার হোস্ট করতে দেখেছিলেন, সেখানে হয়তো আমি কিছু বলেছিলাম যেটা ওনার খুব ন্যাচারাল মনে হয়েছিল। তো করণ জোহর স্যার ফিল্মফেয়ারের ওপেনিং করেছিলেন, উনি বলেছিলেন যে হ্যালো বন্ধুরা, আমি হলাম করণ জোহর, আর আমি বলেছিলাম আপনারা তো আমাকে চেনেনি। তো তখন ওনার আমাকে দেখে খুব ন্যাচারাল মনে হয়েছিল, তাই উনি কাস্ট করলেন। আর খুবই ভালো জহুরি নন্দিতা, উনি আসল হিরে চেনেন, আর দারুণ অভিনয় করেছে আমি। ওফ, কিন্তু কপিল, নন্দিতা দাস হলেন একজন সিরিয়াস ফিল্ম মেকার, সিরিয়াস স্যার। ডিরেক্টর, আপনি তো একজন কমেডিয়ান, তাহলে পথভ্রষ্ট কে হয়েছিল? কেউই পথভ্রষ্ট হয়নি স্যার। মানে আসলে কি বলুন তো, আমরা হলাম মানুষ, আর আমাদের মধ্যে সমস্ত ইমোশন রয়েছে। আমরা কখনো খুশি হই, আবার কখনো আমরা হতাশ হই, কখনো আপসেট হই, তো সমস্ত রকম মুডই রয়েছে। আর আর আমার মনে হয় যে এই যে কম্বিনেশনটা রয়েছে না, প্রথমে তো এই ব্যাপারটা সবার নজরে পড়েছে যে যে নন্দিতা দাস আর কপিল শর্মা একসাথে কি করছে। তো হ্যাঁ, আমাদের এক্সপেরিমেন্ট সফল হয়েছিল, মানে মানুষের কাছে সেটা একটা এক্সপেরিমেন্ট ছিল। কিন্তু হ্যাঁ, আমি আগে থিয়েটার করতাম, আর কমেডিতে আমি বাই চান্স চলে এসেছি। আর লোকজন যেহেতু টিভিতে আমার কমেডিটা দেখে ফেলেছে, তাই মানুষজন একটু শকড হয়েছিল। কিন্তু আমার আশেপাশের লোকজন, আমার বন্ধুবান্ধব, আমার ফ্যামিলির সবাই তো জানেই যে আমি একজন খুব সিরিয়াস আর ইন্টেলেকচুয়াল পার্সন। সে তো দেখাই মানে- যাচ্ছে আপনি একজন সিরিয়াস আর ইন্টেলেকচুয়াল পার্সন। কানাডাতে একটা হ্যাঁ। ফিল্ম ফেস্টিভ্যালে আপনি ইংলিশে পুরো একটা ইন্টারভিউ দিয়েছিলেন। থ্যাংক ইউ। হ্যাঁ, আমি তো মন খুলে ইংলিশ বলেছিলাম। মানে ভাবলাম দুদিনের ফেস্টিভ্যাল, তারপর আমি বাড়ি চলে যাব, তারপর ওরা ভাবুক আমি কি বলেছি। কিন্তু ইন্টারভিউটা খুবই ভালো হয়েছিল। আর স্যার শুনুন, ওখানে তো তবু আমি চালিয়ে দিয়েছিলাম, কিন্তু তার ক্যানাডা ট্যালেন্টটা বেরোলো কোত্থেকে? ইংলিশে স্যার সেটা ঠিক বেরিয়ে আসে স্যার। আমি না নিজের লোকেদের সঙ্গে ইংলিশে কথা বলতে ভয় পাই। নিজের লোকেরা না খুব ভুল ধরে, রং সেন্টেন্স। কিন্তু ওরা না, ওরা খুব একটা ভুল ধরে না, ওদের মেন কথাগুলো বুঝিয়ে দিলেই হলো যে আপনার মনের ফিলিংসটা ঠিক কি, ওরা ঠিক বুঝে যায়। কিন্তু আসল ব্যাপারটা হলো যখন আমরা সাউথ কোরিয়া গিয়েছিলাম, আর ওদের ইংলিশ, মানে আমি তো ভাবলাম আমার ইংলিশ বাজে, কিন্তু ওদের ইংলিশ তো কি বলবো। আচ্ছা, একটা তো ইংলিশ ভাষা হয়, আরেকটা হয় ইংলিশের ওপর ইংলিশ, তাও আবার লোকাল অ্যাকসেন্টে। ওরা যখন প্রথম আমার নাম অ্যানাউন্স করেছিল, আমি তো প্রথম 3 মিনিট বুঝতেই পারিনি যে আমার নাম অ্যানাউন্স করছে। তো আমি বললাম এবার হয়তো আমার নামটা বলবে, কিন্তু বললো না, বলা হয়ে গেছে, যাও। কিন্তু খুব ভালোবাসা পেয়েছিলাম স্যার অ্যাকচুয়ালি। আর সাউথ কোরিয়ার লোকেরা তো জানে না যে আমি ঠিক কে আর আমি ইন্ডিয়াতে কি করি। কিন্তু ওখানকার লোকেরা খুবই ইমোশনাল হয়ে পড়েছিল, একটু হেসেও ছিল। তারপর পরে জানতে পারলো যে আমি স্ট্যান্ড আপ কমেডি করি। খুব ভালোবাসা পেয়েছি। ওরাও এটাই বলেছিল, কি অভিনয় করেছি আমি। কিছু দর্শক আছেন আপনাকে প্রশ্ন করতে চান। স্যার, আমার প্রশ্ন এটা যে আপনি সবারই খিল্লি ওড়ান, হ্যাঁ ভাই, কিন্তু আপনি আজ পর্যন্ত কোনো নিউজ চ্যানেলের খিল্লি ওড়াননি। আপনি কি কখনো স্যার স্যার আপনি কি ওদের ভয় পান? সরি, আপনি কি ওদের ভয় পান? নিউজ নিয়ে কি করে ঠাট্টা করব? নিউজ কি দারুণ একটা ব্যাপার, আমরা কত কিছু শিখতে পারি। কপিল, যদি আপনি কিছু বলতে চান বলতে পারেন, আমি কিছুই বলবো না। সত্যি বলছেন তো স্যার? তো ব্যাপারটা হলো, সব রিপোর্টাররা নয়, কিছু কিছু যারা এখানে নেই, আপনারা দেখেছেন যে এখন সবকিছু খুব ফাস্ট হয়ে গেছে স্যার, পেস অনেক বেড়ে গেছে। ফর এক্সাম্পল, আগে 4-5 দিন ধরে ক্রিকেট ম্যাচ হতো, এখন ওয়ানডে হচ্ছে, T20 হচ্ছে। নিউজেও কিন্তু একই ফরম্যাট এসে গেছে।
মিউজিকে এসে গেছে, আগে গান হতো 6-7 মিনিটের, এখন কিন্তু 2-2.5 মিনিটের হচ্ছে। নিউজেও তাই হচ্ছে। যদি আজকাল দেখেন অনেকগুলো নিউজ চ্যানেল হয়ে গেছে, কিন্তু দেশ একটাই, একই খবর এদিক ওদিক করে। তো প্রথম প্রোগ্রামগুলোর নাম রাখা হতো যে 60 মিনিটে 60টা খবর। এবার প্রোগ্রামের নাম তো রাখা হয়ে গেছে, কিন্তু খবরের সংখ্যাটা তো লিমিটেড। তা শুরু কিভাবে হয়? ভারতের প্রধানমন্ত্রী দেখা করলেন আমেরিকার রাষ্ট্রপতির সাথে, এই খবরটা 5 ভাগে ভাগ করে দেয়। বাইডেন এক্সাইটেড হয়ে মোদিকে স্বাগত জানালেন, একটাই খবর। মোদির সঙ্গে দেখা করে খুশি হলেন বাইডেন, আবার সেই একই খবর। বাইডেনও খুব খুশি হলেন মোদির সঙ্গে দেখা করে, খবর কিন্তু ওটাই। 1 মিনিটে 60টা খবর বলতে হবে তো, তাই না? তো ওই একটা খবরই 40 বার এদিক ওদিক করে শুনিয়ে দিল। এবার 45 নম্বর খবর আস্তে আস্তে সমস্ত খবর শেষ হয়ে গেল। তারপর আমাদের মতো সব নর্মাল খবর শুরু হয়ে যায়। শুরু হলো রাষ্ট্রপতি থেকে। এবার 45 নম্বর নিউজ শুরু হয় এইভাবে: মির্জাপুরে এক মহিলা তার স্বামীর কান কামড়ে পালিয়ে গেল। প্যারেন্টস মিটিং এ আসা এক মহিলাকে নিয়ে পালিয়ে গেলেন হেডমাস্টার। মানে বালিতে পণ চাওয়া এক শ্বশুরের মুখে থুতু ছিটিয়ে পালিয়ে গেল বিয়ের কোণে। সব এই ধরনের খবর। বারাণসীতে এক হবু বর নেশা করে এসে গন্ডগোল শুরু করলো বিয়ের মণ্ডপে। মানে শুরু হলো বাইডেনকে দিয়ে, তারপর এইসব। তো এগুলো হয়, আর বেশ মজাও লাগে এইসব খবর শুনতে। মানে এগুলো ঠাট্টার ব্যাপার নয়, কিন্তু এগুলো তো ঘটে। মাঝে মাঝে এরকম খবরও শোনা যায় যে কৃষকরা শুয়োরের দলকে তাড়ানোর জন্য হানি সিং এর গান বাজাচ্ছিল। আপনি এটা শুনেছেন না স্যার? দেখলেন আমি কি বলছিলাম? হ্যাঁ, আমিও একটা হিন্দি পেপারে পড়েছিলাম। তো হেডলাইনটা ছিল যে কৃষকরা নিজের ফসল জন্তু জানোয়ারের হাত থেকে বাঁচানোর জন্য হানি সিং এর গান চালালেন। ওনারা কিন্তু এটা বলেননি যে ওখানে যে ওই মিউজিকের মধ্যে যে গ্রুভ, যে ভাইব্রেশনটা থাকে, সেটার ভয়ে হয়তো ওই জন্তু জানোয়াররা পালিয়ে যায়। কিন্তু হ্যাঁ, দেখুন এইসব খবর কিন্তু বেরোয়। বাহ কপিল, হ্যাঁ স্যার। আপনি যখন এত খবর দেখেন তখন দেখেছেন যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান ছিলেন। আজকাল পুতিনের সাথে লড়াই করছেন। হ্যাঁ। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, তিনিও স্ট্যান্ড আপ কমেডিয়ান ছিলেন। হ্যাঁ। তাহলে যত কমেডিয়ানরা আছেন তাদের জন্য একটা নতুন রাস্তা খুলেছে। একদম। একদমই স্যার। আপনার সম্পর্কেও কি এরকম খবর শুনতে পাবো? আমার না স্যার একটা জিনিস মনে হয়, যখন মানুষ পলিটিশিয়ান হয়ে যায় তখন জানি না কেন খুব সিরিয়াস হয়ে যায় তারা। না তো রাহুল গান্ধী তো সিরিয়াস নন। এখন মোদিজি তো বলছেন যে রাহুল গান্ধী কপিল শর্মার সাথে কম্পিটিশনে নামবে। হ্যাঁ, এরকম বলেছেন উনি। বাও। কিন্তু আমার কি মনে হয় জানেন স্যার, মানে হ্যাঁ, কিন্তু আমার না স্যার, আমার এটাই ভালো লাগে যে আমি লোকজনদের সঙ্গে হাসি ঠাট্টা করছি, মজা করছি। আমার মনে হয় যে যখনই পলিটিশিয়ান হয়ে যাবো না, এক তো ওই সাদা ড্রেসটাই আপনাকে একটা টেনশনে ফেলে দেবে, তাই না? মানুষ, আপনি কখনো স্যার আপনি দেখবেন যে যখন আমি কমেডি করছি, আমি নিজের ইচ্ছে মতো নিজের স্টাইলে কথাবার্তা বলছি। আমি আজ পর্যন্ত কোনো দেশের কোনো প্রধানমন্ত্রীকে দেখিনি ওনারা এত রেস্ট্রিক্টেড হয়ে যান, ওনারা কিন্তু এইরকমও করতে পারেন না। মানে আপনি দেখেছেন কোনো নেতাকে? আমার জীবনটা কিন্তু খুব ইজি, যা কিছুই হোক, হ্যাঁ স্যার, ওকে, আই এম ওকে, ইয়া। কিন্তু কোন দেশের প্রধানমন্ত্রী কখনো এরকম করতে পারবে যে হ্যাঁ বলুন বন্ধুরা? তো আমার মনে হয় যে আমি যে কাজটা করছি ঠিকই করছি, আর মানুষের মুখে হাসি ফোটাচ্ছি। তো সময়ের কথা কে বলতে পারে? না, আপনি ভালো কাজ করছেন, করতে থাকুন। জনতার কাছ থেকে আরো একটা প্রশ্ন। আমি এই প্রশ্নটা করতে চাই, আপনার শোতে বড় বড় সেলিব্রিটিরা আসেন, অমিতাভ বচ্চন মহাশয়, শাহরুখ খান, সলমান খান, সবাই পরামর্শ দিয়েছেন, কিন্তু আপনি মানেননি। আচ্ছা। সবাই পরামর্শ দিয়েছেন বিয়ে কখনো করো না কপিল, কিন্তু আপনি সেই পরামর্শ মানেননি। আচ্ছা, ওনারা নিজেরা করে নিয়েছেন, এখন আমাকে বাধা দিচ্ছেন। আমি মানবো কেন? আমি বিয়ে করেছি, আমার দারুণ মজা লেগেছে, কেন করবো না বলুন তো? আর বিয়ে ব্যাপারটা কিন্তু খুব ভালো, আমি বলছি আপনাদের। আমরা তো আসলে হাসি ঠাট্টা করি, কোথাও না কোথাও গিয়ে আমাদের এটা মনে হয় যে আমার নিজের বউ। আর আমাদের রিলেশনশিপটাও এমন যে ও জানে যে আমি হাসি ঠাট্টা করবো, কিন্তু ও রাগ করবে না। তো এই রিলেশনশিপটা খুবই সুন্দর। বিয়ের পর তো আমার লাইফে অনেক চেঞ্জেস এসছে ম্যাম। আর
অ্যাকচুয়ালি লাইফ অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর হয়ে গেছে। আমি তো সবাইকে পরামর্শ দেবো যে যারা এখনো বিয়ে করেননি তারা অবশ্যই করুন, আর যাদের হয়ে গেছে তারা আরও একটা করুক। সরি, ভুল হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু বিয়ে অবশ্যই করা উচিত। কিন্তু কপিল, বিয়ে হয়ে যাওয়ার পরেও এই ফ্ল্যাট করার সাহস কোথা থেকে পেল? আরে পাঞ্জাবিতে এরকমই হয়। আরে এটা আবার কোনো কথা হলো নাকি? পাঞ্জাবিরাই শুধু ফ্ল্যাট করে? ওদিকে চায়নায় গিয়ে দেখো কত জনসংখ্যা, ওরা কি পাঞ্জাবি নাকি? এটা কোনো কথা নয় স্যার। আমি জানি না, সুন্দরী কোনো হিরোইন সামনে এলে আমি করি না, ওটা হয়ে যায়। মানে ওটা যা হয় ওই ক্যামেরার সামনেই হয়। আর এমনি আমি খুব লাজুক। প্রথম যে সিনেমাটা আমি করেছিলাম, আমি মুখে খুব রোম্যান্স করে দেবো, কিন্তু আব্বাস মাস্তান স্যার যখন বললেন যে এই হলো তোমার ওয়াইফ, তা প্রথম দিন যখন তুমি সেটে যাবে তখন তো টেনশন হবে যে অন্য কারো মেয়েকে তুমি বউ হিসেবে জড়িয়ে ধরবে, আগে বন্ধুত্ব হবে, তারপর না সেসব করবে। তো প্রথম সিনে আমি খুব ঘাবড়ে গেছিলাম। এখন আমার একটু সাহস হয়েছে। না মানে কারণটা হলো বাড়িতে একটু প্র্যাকটিস হয়ে যায়, একটুখানি রেওয়াজ হয়ে যায়। দেখুন, আপনার বাড়িতে যখন আপনার বউ থাকবে তখন আপনি ক্যামেরার সামনে আরো ভালোভাবে করে দেখাতে পারবেন। তাই আমি এবার আপনি বাড়ি ফিরলে টের পাবেন।